আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ইংলিশ ভ্যালির পক্ষ থেকে আমি অনায়কান্তি মণ্ডল তোমাদেরকে অনেক অনেক স্নেহ, ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। আজ আমরা আর্টিকেলস নিয়ে আলোচনা করব। তোমরা সবাই জানো এ, অ্যান এবং দা বা দি, এই তিনটি ওয়ার্ডকে আমরা আর্টিকেল বলে থাকি। এর মধ্যে এ এবং অ্যানকে আমরা বলি ইনডেফিনিট আর্টিকেল। এ এবং অ্যান এদেরকে আমরা বলি কি বলি না, ইনডেফিনিট আর্টিকেল বলি। ইনডেফিনিট আর্টিকেল বলি। আর দাকে আমরা কি বলি? ডেফিনিট আর্টিকেল বলি। চলো, এ এবং অ্যানকে আমরা ইনডেফিনিট আর্টিকেল কেন বলবো, কেন বলে থাকি? কারণ এরা নাউনকে নির্দিষ্ট করে বোঝায় না। যখন আমরা কোনো নাউনকে সাধারণভাবে অনির্দিষ্টভাবে আমরা বোঝানোর চেষ্টা করব, তখন আমরা এ অথবা অ্যান এই আর্টিকেলকে বসাবো। যেমন দেখো, এ টাইগার lives in a forest, বনে বাঘ বাস করে। দেখো, এ বসালাম, টাইগারটা কি নাউন, তাহলে এই নাউনকে আমরা সাধারণভাবে অনির্দিষ্টভাবে বোঝাচ্ছি। যে কোনো এনি টাইগার, যে কোনো বাঘকে আমরা বোঝাচ্ছি। এখানে নির্দিষ্টভাবে কোনো একটা বাঘকে আমরা এখানে বোঝাচ্ছি না। এ টাইগার, এখানে এনি টাইগার, যে কোনো টাইগার, যে কোনো বাঘকে আমরা বোঝাচ্ছি, সেই জন্য আমরা এখানে এ ব্যবহার করলাম। এ টাইগার লিভস ইন এ ফরেস্ট। ফরেস্টটা কি নাউন। এই নাউনকে কিন্তু আমরা ডেফিনিট ওয়েতে নির্দিষ্টভাবে বোঝাচ্ছি না। এখানে আমরা এটাকে সাধারণভাবে অনির্দিষ্টভাবেই বোঝাচ্ছি। সাধারণভাবে যে কোনো ফরেস্ট, এনি ফরেস্ট, যে কোনো বনের কথা আমরা বলছি, নির্দিষ্ট করে কোনো বনের কথা আমরা বলছি না। তাহলে আমরা কি শিখলাম না, এ এবং অ্যানকে আমরা ইনডেফিনিট আর্টিকেল বলে থাকি। বলি কেন বলি? কারণ এরা কোনো কিছুকে নির্দিষ্টভাবে বোঝায় না। আমরা নাউনকে যখন নির্দিষ্টভাবে বোঝাবো না, সাধারণভাবে যখন বোঝাবো, তখন আমরা এ অথবা অ্যানকে ব্যবহার করব। আর দা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট মানে কি নির্দিষ্ট, নির্দিষ্টভাবে বুঝিয়ে দেবে। যেমন দেখো, নাউনকে নির্দিষ্টভাবে বুঝিয়ে দেবে, দ্য ডক্টর। ডক্টরটা কি নাউন, এই নাউনকে নির্দিষ্ট করে দিচ্ছি আমরা। দ্য ডক্টর কেম হিয়ার ইয়েস্টারডে। তাহলে এই যে ডাক্তারবাবু, এই ডাক্তারবাবুকে কিন্তু আমি চিনি, জানি। এই ডাক্তারবাবুর সঙ্গে আমার পরিচয় আছে। এই ডাক্তারবাবুকে আমি নির্দিষ্ট করে দিলাম। এনি ডক্টর কিন্তু এখানে আমরা বোঝাচ্ছি না। ডক্টরকে আমরা নির্দিষ্ট করে দিয়েছি, পার্টিকুলারাইজ করে দিয়েছি। সেই জন্য আমরা এখানে দা বসালাম। এতক্ষণ পর্যন্ত যেগুলো আলোচনা হলো, এগুলো তোমরা সবাই কম বেশি জানো যে কোনো কিছুকে নির্দিষ্ট করে বুঝিয়ে দেওয়ার জন্য আমরা দায়ের ব্যবহার করে থাকি। কোনো কিছুকে অনির্দিষ্টভাবে, অর্থাৎ কোনো কিছু বলতে এখানে নাউন, কোনো নাউনকে অনির্দিষ্টভাবে সাধারণভাবে বোঝানোর জন্য আমরা এ এবং অ্যানকে ব্যবহার করে থাকি। এ পর্যন্ত তোমরা সবাই কম বেশি জানো। এরপরে আমরা এ এবং অ্যানের ইউজগুলো নিয়ে এবার আমরা আলোচনা করব। তো চলো, প্রথমে আমরা দেখে নেই যে কোথায় এ বসাবো, কোথায় অ্যান বসাবো, কোন ওয়ার্ডের পূর্বে এ বসবে, কোন ওয়ার্ডের পূর্বে অ্যান বসবে। এখানে মাত্র দুটো কথা মনে রাখবে, কনসোন্যান্ট সাউন্ড আর ভাওয়েল সাউন্ড। তো চলো আমরা লিখি, ভীষণই ইম্পর্টেন্ট এই ব্যাপারটাকে একটু মনে রাখবে। কি বললাম না, সাউন্ডটাকে খেয়াল করতে হবে। কনসোন্যান্ট সাউন্ড আর কি না, ভাওয়েল সাউন্ড।
আমরা সাউন্ড ধরে বোঝার চেষ্টা করব সেই সমস্ত ওয়ার্ডগুলো, যে সমস্ত ওয়ার্ডের ইনিশিয়াল সাউন্ড, অর্থাৎ ওয়ার্ডটাকে তুমি উচ্চারণ করছো তার প্রথমে যে সাউন্ডটা আসছে সেটা যদি কনসোন্যান্ট সাউন্ড হয় তাহলে তার পূর্বে আমরা এ বসাবো, আর সেটা যদি ভাওয়েল সাউন্ড হয় তাহলে সেই ওয়ার্ডের পূর্বে আমরা কি বসাবো, অ্যান বসাবো। ভাওয়েল কোনগুলো তোমরা সবাই জানো, এ, ই, আই, ও, ইউ। তাহলে আমরা কি শিখলাম, যে একটা ওয়ার্ড থাকবে, সেই ওয়ার্ডের প্রথমে যে সাউন্ডটা থাকবে সেই সাউন্ডটা যদি কনসোনান্ট সাউন্ড হয় তাহলে সেই ওয়ার্ডের পূর্বে আমরা এ বসাবো। আবার সেই ওয়ার্ডের প্রথমে যে সাউন্ডটা থাকবে উচ্চারণ করার সময় সেই সাউন্ডটা যদি ভাওয়েল সাউন্ড হয় তার পূর্বে আমরা অ্যান বসাবো। ভাওয়েল কোনগুলো, এ, ই, আই, ও, ইউ। আর কনসোন্যান্ট কোনগুলো তোমরা তো জানোই। তো চলো আমরা কিছু এক্সাম্পল নেই এবং এখান থেকে সেই ব্যাপারগুলোকে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি। তাহলে চলো, কনসোন্যান্ট সাউন্ড, এ ব্যাগ, ডগ কি হবে, কনসোন্যান্ট সাউন্ড, ড, ড কনসোন্যান্ট সাউন্ড, এ ডগ। এ ক্যাট, সি ক্যাট কনসোন্যান্ট সাউন্ড, এ ব্যাট, এ ফুটবল, এ ফ্লাওয়ার, এ বয়, এ গার্ল। তাহলে এখানে দেখো, ব্যাগ, ডগ, ক্যাট, ব্যাট, ফুটবল, ফ্লাওয়ার, বয়, গার্ল, চেয়ার, বুক, টেবল, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথমেই দেখো কনসোন্যান্ট সাউন্ড আসছে, সেই জন্য আমরা এদের পূর্বে এ বসালাম। তাহলে আমরা কি শিখলাম, না কোনো ওয়ার্ডকে যখন আমরা উচ্চারণ করতে যাচ্ছি, কোনো ওয়ার্ডকে যখন আমরা বলতে যাচ্ছি, তখন তার যে প্রথমের যে সাউন্ডটা রয়েছে উচ্চারণ করার সময় ইনিশিয়াল সাউন্ড, একদম প্রথমে যে সাউন্ডটা থাকবে সেটা যদি কনসোন্যান্ট সাউন্ড হয় তাহলে সেই ওয়ার্ডের পূর্বে, সেই নাউনের পূর্বে আমরা এ বসাবো। তাহলে ব্যাগ, ডগ, ক্যাট, ব্যাট, বি, ফুটবল, এফ, ফ্লাওয়ার, বয়, গার্ল, গ, চেয়ার, চ, বুক, ব, টেবিল, ট। দেখো প্রত্যেকটাই দেখো কনসোন্যান্ট সাউন্ড, সেই জন্য আমরা এদের পূর্বে এ বসালাম। এরপরে আমরা দেখব ভাওয়াল সাউন্ডের ব্যাপারটা। এবার আমরা যে ওয়ার্ডগুলো নিয়ে আলোচনা করব সেই ওয়ার্ডগুলোকে উচ্চারণ করতে গেলে সেই ওয়ার্ডের যে ইনিশিয়াল সাউন্ড, প্রথম যে সাউন্ডটা উচ্চারণ করতে গেলেই প্রথমে যে সাউন্ডটা আসবে সেই সাউন্ডটা কি হবে না, ভাওয়েল সাউন্ড। তাহলে সেই সমস্ত ওয়ার্ডের ক্ষেত্রে আমরা অ্যান বসাবো। যেমন দেখো, অ্যান এগ, এগ, এ ভাওয়েল সাউন্ড। অ্যান umbrella, a vowel sound. An elephant, a vowel sound. An ice cream, ice cream, আইসক্রিম ভাওয়েল সাউন্ড। তাহলে প্রত্যেকটাই দেখো ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়েছে। এগ, এ, আমব্রেলা, আ, এলিফ্যান্ট, এ, আইসক্রিম, প্রত্যেকটাই ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়েছে, সেই জন্য এদের পূর্বে আমরা অ্যান বসালাম। এরপরে চলো আমরা আরও কিছু উদাহরণ নেই একটু। অ্যান, এস, এ ভাওয়েল সাউন্ড। অ্যান apple, a vowel sound. An ink pot, ink, pot, e vowel sound. An eye, a vowel sound. তাহলে ভাওয়েল সাউন্ড হলেই আমরা অ্যান বসাবো, আর কনসোন্যান্ট সাউন্ড হলেই আমরা এ বসিয়ে দেবো।
তা আশা করি এই দুটো পয়েন্ট যদি তোমরা মনে রাখো তাহলে আর তোমাদের কোনো অসুবিধা হবে না। কনসোনেন্ট সাউন্ড হলেই এ আর ভাওয়াল সাউন্ড হলেই অ্যান। এবার চলো আমরা বেশ কিছু স্পেশাল ইউজ নিয়ে এসেছি। এই সমস্ত জায়গায় ছেলে মেয়েদের একটু কনফিউশন হয়, সেই কনফিউশনটা এবার আমরা একটু দূর করার চেষ্টা করব। ইউনিকর্ন, যখন ইউর উচ্চারণ ইয়র মতো হবে, ইউটা এরকম একটা উচ্চারণ হবে। দেখো কনসোন্যান্ট সাউন্ড আসছে, ইউর মতো উচ্চারণ হচ্ছে এ ইউনিকর্ন। ইউরোপিয়ান, ইয় উচ্চারণ হচ্ছে, ওয়াই আসছে প্রথমে, এ ইউরোপিয়ান। ইউনিভার্সিটি, ইউ কনসোন্যান্ট সাউন্ড আসছে এ, একই রকমভাবে। এ ইউজফুল বুক, ইউটা কীভাবে উচ্চারণ হচ্ছে, ওয়াই ইউ, কনসোন্যান্ট সাউন্ড আসছে, ইউর মতো উচ্চারণ হচ্ছে। তাহলে আমরা কি শিখলাম না, যখন ইউর মতো উচ্চারণ হবে ওয়াই ইউ এরকম আসবে, ব্যাপারটা ইউ এরকম একটা ব্যাপার আসবে, তখন আমরা যেহেতু কনসোন্যান্ট সাউন্ড হচ্ছে, সেজন্য আমরা সেক্ষেত্রে কিন্তু অ্যান বসাবো না, সব এ বসাবো। এ ইউনিকর্ন, এ ইউরোপিয়ান, এ ইউনিভার্সিটি, ওয়াই ইউ বা ওয়াই ডবল এভাবেও করতে পারো। এ ইউনিভার্সিটি, এ ইউজফুল বুক, তাহলে এ বসবে এখানে, যেহেতু সামনে সব কনসোন্যান্ট সাউন্ড রয়েছে। এবার দেখো ভাওয়াল দিয়ে শুরু হয়েছে, কিন্তু আমরা যখন উচ্চারণ করছি ওটা কীরকম উচ্চারিত হচ্ছে, এ ওয়ান আইড ম্যান হবে এখানে। তা ওটা কেমন উচ্চারণ হচ্ছে দেখো, ওয়ার মতো উচ্চারণ হচ্ছে, ডব্লু এ, ওয়া, ওয়ান আইড ম্যান। আমরা কিন্তু ওনি বলছি না, ও উচ্চারণ হচ্ছে না, কিন্তু ওর উচ্চারণটা কেমন হচ্ছে, ওয়া, ডব্লু এ আসছে। আবার দেখো ওয়ান রুপি নোট, ডব্লু এ আসছে, ওয়ার মতো উচ্চারণ হচ্ছে, অর্থাৎ কনসোন্যান্ট সাউন্ড হচ্ছে, সেই জন্য আমরা বসাবো এ ওয়ান আইড ম্যান, এ ওয়ান রুপি নোট। তাহলে আমরা কি শিখলাম না, কনসোন্যান্ট সাউন্ড প্রথমে থাকলে আমরা সেখানে এ বসাবো। এগুলো হচ্ছে একটু স্পেশাল ইউজ, এখানে একটু কনফিউশন হয়, ছেলে মেয়েদের হয়, এগুলোকে একটু ভালো করে দেখে নাও। দেখো কনসোন্যান্ট সাউন্ড আছে, কনসোন্যান্ট ইউর মতো উচ্চারণ হচ্ছে, সেই জন্য আমরা এখানে এ বসালাম। আর ওটা ওয়ার মতো উচ্চারণ হচ্ছে, ডব্লু এ, কনসোন্যান্ট সাউন্ড। দেখো প্রথমে কনসোন্যান্ট সাউন্ড থাকছে, সেই জন্য আমরা এখানে এ বসালাম। তাহলে কনসোন্যান্ট সাউন্ড থাকলে আমরা এ বসাই। এরপরে চলে এসো আওয়ার। দেখো এইচটা সাইলেন্ট আছে, আওয়ার, আ উচ্চারণ হচ্ছে প্রথমে, সাউন্ডটা, ইনিশিয়াল সাউন্ডটাকে খেয়াল করো। তাহলে কি আটা কি, ভাওয়েল, অ্যান আওয়ার। তাহলে এইচ সাইলেন্ট থাকবে, ভাওয়েল সাউন্ড প্রথমে আসবে। আমরা যদি প্রথম যে কথাটা বলেছি সেটাকেই যদি মনে রাখি, তাহলে এই সমস্ত সমস্যার সব সমাধান হয়ে যাবে, যে কনসোন্যান্ট সাউন্ড হলে আমরা এ বসিয়ে দেবো, আর ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হলে, ইনিশিয়াল সাউন্ড ভাওয়েল সাউন্ড হলে আমরা অ্যান বসিয়ে দেবো। তাহলে এইচ সাইলেন্ট হচ্ছে, আওয়ার, আ ভাওয়েল সাউন্ড, অনেস্ট, অ ভাওয়েল সাউন্ড, অ্যান বসিয়ে দাও, অ্যান অনেস্ট ম্যান। আবার দেখো এমএলএ, এ ম, তাহলে এটা কি, ভাওয়েল সাউন্ড, অ্যান বসিয়ে দাও। এমপি, এ ম, এটা কি, ভাওয়েল সাউন্ড, অ্যান বসিয়ে দাও। এলএলবি, এ উচ্চারণ হচ্ছে, ভাওয়েল সাউন্ড থাকছে, অ্যান এলএলবি। এইচএস, এইচ, এ রস্বই চ, এটা কি, ভাওয়েল সাউন্ড, অ্যান বসিয়ে দাও। এন এইচ এস স্কুল। এমবিবিএস, এম বি বিএস, এ ভাওয়েল সাউন্ড, অ্যান বসিয়ে দাও। তাহলে অ্যান আওয়ার, অ্যান অনেস্ট ম্যান, অ অনেস্ট ম্যান, অ্যান এমএলএ, এ ভাওয়েল সাউন্ড, অ্যান এমপি, এ অ্যান এলএলবি, অ্যান
एन एच स्कूल ए एन MBBS ए म ए ভাল সাউন্ড বসিয়ে দাও एन SDO एस ए NSDO FRCS ए ভাল সাউন্ড MRCP এম এম ভাল সাউন্ড এন বসিয়ে দাও। এ এবং এনের যে ব্যবহারগুলো বিভিন্ন সেন্টেন্সে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অর্থ অনুযায়ী এ এবং এনের ব্যবহারগুলোকে এবার আমরা শিখে নেব। বিফোর এ সিঙ্গুলার কাউন্টেবল নাউন এর পূর্বে আমরা ব্যবহার করব এবং সেটাকে সেই ব্যক্তি বা বস্তুকে আমরা প্রথমবার উল্লেখ করছি এরকম অবস্থা বোঝাবে। যেমন দেখো, আই স a girl I saw a girl yesterday. আমি একটি মেয়েকে গতকাল দেখেছিলাম। আমরা কি বললাম না, সিঙ্গুলার কাউন্টেবল নাউন বলতে কি না, যে নাউনগুলোকে আমরা 1 2 3 4 5 6 করে গুনতে পারি। তাহলে গার্ল দেখো একটা মেয়েকে বোঝাচ্ছে, তাহলে সিঙ্গুলার, এই ব্যাপারটা তো বুঝেই নিলাম আমরা, সিঙ্গুলার। আর কি বলেছি, কাউন্টেবল নাউন হতে হবে, অর্থাৎ মেয়েকে কি আমরা গুনতে পারি তো 1 2 3 4 5 6 করে গুনতে পারি। তাহলে সিঙ্গুলার হতে হবে এবং কাউন্টেবল নাউন হতে হবে, একজনকে বোঝাবে এবং সেই যে একজনকে বোঝাবে সেই একজনটাকে যেন আমরা গুনতে পারি, সেটা যেন গোল্ড না হয়, সেটা যেন আয়রন না হয়, সেটা যেন সিলভার না হয়। কারণ গোল্ড সোনাকে আমরা গুনতে পারি না, আয়রনকে আমরা গুনতে পারি না, সিলভারকে আমরা গুনতে পারি না, কোল ওয়াটার এদেরকে তো আমরা গুনতে পারি না। তাহলে দুটো কথাকে খেয়াল করবে, সিঙ্গুলার হতে হবে, একজনকে বোঝাতে হবে এবং সেটাকে যেন আমরা গুনতে পারি, তখন তার পূর্বে আমরা এ অথবা এনকে বসাবো সাউন্ড অনুযায়ী এবং প্রথমবার উল্লেখ করছি। তাহলে এতগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, সিঙ্গুলার হতে হবে, কাউন্টেবল নাউন হতে হবে এবং তাকে আমরা নির্দিষ্ট করছি না, প্রথমবার উল্লেখ করছি, তখন সেই নাউনের পূর্বে, সেই ওয়ার্ডের পূর্বে আমরা এ অথবা এনকে বসাবো তার ইনিশিয়াল সাউন্ড অনুযায়ী। গার্ল তাহলে কি কনসোনেন্ট সাউন্ড, এ বসবে। আই স এ গার্ল ইয়েস্টারডে। তাহলে প্রথম ব্যবহারটাকে আমরা শিখে নিলাম। এরপরে আমরা এ এবং এনের একটি গুরুত্বপূর্ণ ইউজকে জানব, যে কোনো অপরিচিত ব্যক্তি যার সঙ্গে তোমার আগে পরিচয় নেই, সেই অজানা অপরিচিত ব্যক্তিকে ইন্ডিকেট করার জন্য, বোঝানোর জন্য আমরা এ অথবা এনকে ব্যবহার করব। যেমন দেখো, এ মিস্টার রয় said this. An Iqbal came here yesterday. তাহলে এই যে দুটো সেন্টেন্স আমরা লিখলাম, এ মিস্টার রয় সেড দিস, একজন মিস্টার রয় এটা বলেছিলেন, তাহলে এই মিস্টার রয়ের সঙ্গে কিন্তু আমার কোনো পরিচয় নেই, ইনি আমার অচেনা অজ্ঞাত পরিচয়, এনার সঙ্গে আমার চেনা পরিচয় নেই। অ্যান ইকবাল, এই যে ইকবাল বাবু, এনার সঙ্গেও কিন্তু আমার পরিচয় নেই, ইনি কিন্তু আমার অচেনা। অ্যান ইকবাল কেম হেয়ার ইয়েস্টারডে। অ্যান কেন বসালাম, সেই একই কথা, ইনিশিয়াল সাউন্ড, ইকবাল ভাওয়েল সাউন্ড, সেই জন্য অ্যান বসালাম। তাহলে এই যে ইকবাল বাবু, এনার সঙ্গেও কিন্তু আমার পরিচয় নেই। তাহলে অজানা অপরিচিত কোনো ব্যক্তিকে বোঝানোর জন্য আমরা এ অথবা অ্যানকে ব্যবহার করব, ইনডেফিনিট আর্টিকেল ব্যবহার করব। এবার কোনো প্রফেশন, পেশা, তুমি কোন পেশায় আছো সেটা বোঝাতে, সেই প্রফেশনকে বোঝাতে, সেই পেশাকে বোঝাতে আমরা ইনডেফিনিট আর্টিকেল অর্থাৎ এ অ্যানকে ব্যবহার করে থাকি। যেমন হি ইজ এ টিচার, হি ইজ এ টিচার।
তাহলে তার পেশাকে বুঝিয়ে দিচ্ছি। তিনি একজন শিক্ষক মহাশয়। অ্যানের একটা ব্যবহার দিয়ে দিই, সি ইজ অ্যান অ্যাক্ট্রেস। সি ইজ অ্যান অ্যাক্ট্রেস। তাহলে পেশা বোঝাতে, প্রফেশন বোঝাতে আমরা এ অথবা অ্যানকে ব্যবহার করছি। এবার আমরা ওই রকম একজন, ওয়ান লাইক, ওই রকম একজন বোঝাতে আমরা ইনডেফিনিট আর্টিকেল এ অ্যান এর ব্যবহার করব। যেমন দেখো, হি থিঙ্কস, সে মনে করে, হি ইজ এ শেক্সপিয়ার। সে মনে করে সে শেক্সপিয়ার একজন, ইন বেঙ্গলি লিটারেচার ধরো, সে নিজেকে শেক্সপিয়ারের মতোই মনে করে। তাহলে ওই রকম একজন, শেক্সপিয়ারের মতো সে নিজেকে মনে করছে, এইরকম একটা ব্যাপার করে আমরা প্রপার নাউনকে কমন নাউন হিসাবে ব্যবহার করে দিচ্ছি। শেক্সপিয়ারটা কি প্রপার নাউন, নির্দিষ্ট করে একজন ব্যক্তির নামকে বোঝাচ্ছে। এই সেন্টেন্সে দেখো প্রপার নাউন কিন্তু আর প্রপার নাউন থাকছে না, এই সেন্টেন্সে সেই প্রপার নাউন কিন্তু কমন নাউন হয়ে যাচ্ছে। তাহলে আমরা দুটো পয়েন্ট বললাম, যে ওই রকম একজন বোঝাতে, ওয়ান লাইক, ওই রকম একজন বোঝাতে, এবং প্রপার নাউনকে কমন নাউনে রূপান্তরিত করছি। এরকম ক্ষেত্রে আমরা ইনডেফিনিট আর্টিকেল ব্যবহার করব। হি থিঙ্কস হি ইজ এ শেক্সপিয়ার। হি থিঙ্কস হি ইজ আ শরৎচন্দ্র। হি থিঙ্কস হি ইজ এ কালিদাস। হি ইজ এ বঙ্কিমচন্দ্র। তাহলে বোঝা গেল ব্যাপারটা, যে ওই রকম একজন বোঝাবো, ওই রকম একজন বোঝাতে এবং প্রপার নাউনকে কমন নাউনে ট্রান্সফর্ম করতে, রূপান্তরিত করতে আমরা ইনডেফিনিট আর্টিকেল এ অথবা অ্যানকে ব্যবহার করব। এবার আমরা পার অর্থাৎ প্রতি, প্রত্যেক, এরকম বোঝাতে আমরা ইনডেফিনিট আর্টিকেলের ব্যবহার করব। যেমন রাইস ইজ সোল্ড at rupees 40 kilo. রাইস ইজ সোল্ড অ্যাট রুপিস 40 কিলো। এখানে এ মানে হচ্ছে প্রতি, পার, প্রতি কিলো 40 টাকা। তাহলে পার অর্থে, প্রতি অর্থে আমরা এখানে ইনডেফিনিট আর্টিকেল এ ব্যবহার করলাম। আবার দেখো, ট্রেনের স্পিড, দ্য ট্রেন রানস at 100 কিমি an hour। অ্যান কেন হলো সেটা তোমরা সবাই জানো, আশা করি এত সময় শিখে গেছো। এইচটা সাইলেন্ট আছে, আওয়ার আ আছে, ভাওয়েল সাউন্ড, সেই জন্য আমরা অ্যান বসিয়েছি। এবং এখানে অ্যানের মানে হলো পার, প্রতি। ট্রেনটা দৌড়ায় 100 কিলোমিটার প্রতি ঘন্টায়। বা ফ্রিকোয়েন্সি বোঝাতে আমরা ইনডেফিনিট আর্টিকেল এ অথবা অ্যানকে ব্যবহার করতে পারি। যেমন হি কামস হিয়ার থ্রাইস এ উইক। প্রত্যেক সপ্তাহে কবার করে আসে না, 3 বার করে আসে। তাহলে ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে, হি কামস হিয়ার টুয়াইস এ উইক। এরপরে আমরা দেখব যে ডজন, 100, 1000, মিলিয়ন। এদের পূর্বে আমরা ইনডেফিনিট আর্টিকেল অর্থাৎ একে এখানে বসাচ্ছি। যেমন দেয়ার আর এ dozen of bananas a 100 girls came here
তাহলে আমরা কি শিখলাম না, ডজন, 100, 1000, মিলিয়ন এদের পূর্বে আমরা ইনডেফিনিট আর্টিকেল এ বসাই। অ্যান তো এখানে বসবে না, অ্যান বসানোর কোনো প্রশ্নই আসছে না। এবার আমরা সামগ্রিকভাবে জাতি বোঝাতে আমরা এ অথবা অ্যানকে ব্যবহার করব। দায়ের ব্যবহারও করে থাকি। যখন দায়ের ব্যবহার আমরা শিখব তখন আমরা এটাকে আবার আলোচনা করব। তো চলো সামগ্রিকভাবে জাতি বোঝাতে আমরা কিভাবে এ অথবা অ্যানকে ব্যবহার করছি দেখো। এ ট্রি ইজ আওয়ার ফ্রেন্ড। তাহলে এখানে গাছ বলতে কিন্তু একটা গাছকে বোঝাচ্ছে না, পৃথিবীতে যত গাছ রয়েছে তাদের প্রতিভূ, সমস্ত গাছের শ্রেণীকে আমরা বোঝাচ্ছি। এ ট্রি ইজ আওয়ার ফ্রেন্ড। এ ডগ, সমস্ত কুকুরের প্রতিনিধি। এ ডগ ইজ এ ফেথফুল, বিশ্বস্ত, বিশ্বাসী, ফেথফুল অ্যানিমাল। এ ডগ ইজ আ ফেথফুল অ্যানিমাল। এর ব্যবহার শিখলাম। অ্যানকে নিয়ে একটা বলি, অ্যান এলিফ্যান্ট। অ্যান এলিফ্যান্ট নেভার forgets. সাধারণত টু ইন্ডিকেট এ ক্লাস অ্যাজ এ হোল, একটা শ্রেণীকে সামগ্রিকভাবে বোঝাবো, সমগ্র জাতিটাকে নিয়ে আমরা এখানে আলোচনা করব। তাহলে গাছ সামগ্রিকভাবে সমস্ত গাছের প্রতিভূ। ডগ, এখানে ডগ কুকুর, কি পৃথিবীতে যত কুকুর রয়েছে সেই যে জাতি রয়েছে সেই ক্লাসটাকে ইন্ডিকেট করছে। অ্যান এলিফ্যান্ট নেভার ফরগেটস, একটি হাতি সে কখনোও ভোলে না। তাহলে এখানে কি একটা হাতিকে বলা হচ্ছে? নিশ্চয়ই না, পৃথিবীতে যত হাতি রয়েছে তার শ্রেণীটাকে এখানে সিম্বলাইজ করা হচ্ছে। তাহলে সামগ্রিকভাবে জাতি বোঝাতে আমরা ইনডেফিনিট আর্টিকেল এ অথবা অ্যানকে ব্যবহার করব। এবার আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে দেখে নেব, অর্থাৎ বিস্ময়সূচক বিস্ময়বোধক বাক্যের ক্ষেত্রে দেখে নেব যে এই সেন্টেন্সগুলো হোয়াট দিয়ে শুরু হচ্ছে, এবং এই সমস্ত সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এই এক্সক্লামেশনকে প্রকাশ করার জন্য এ অথবা অ্যানকে ব্যবহার করছি। যেমন হোয়াট এ নাইস আইডিয়া, হোয়াট এ নাইস আইডিয়া। তাহলে এখানে কি, এখানে আমরা বিস্ময়কে প্রকাশ করছি এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে, এবং এখানে হোয়াট দিয়ে শুরু করছি। হোয়াটের পরে আমরা এখানে এ অথবা অ্যানকে বসাবো। হোয়াট এ নাইস আইডিয়া। আবার একটা লেখো, হোয়াট এ প্রেটি গার্ল, হোয়াট এ প্রেটি গার্ল। হোয়াটের পরে বসাচ্ছি এক্সক্লামেটরি সেন্টেন্স। এবার অ্যান দিয়ে একটা করে দিচ্ছি, হোয়াট অ্যান আউটস্ট্যান্ডিং, হোয়াট অ্যান আউটস্ট্যান্ডিং আইডিয়া বা রেজাল্ট। আইডিয়া, হোয়াট অ্যান আউটস্ট্যান্ডিং আইডিয়া। এবার আমরা দেখে নেব সুপারলেটিভ মোস্ট, তার অর্থ যখন ভেরি খুব বেশি বোঝায় তখন আমরা মোস্টের পূর্বে দাকে বসাবো না। কি বসাবো? এ বসাবো। যেমন দেখো, রীতা স এ মোস্ট ওয়ান্ডারফুল সাইট। এখানে এ মোস্ট এর অর্থ হলো এ ভেরি। তাহলে রীতা স এ ভেরি ওয়ান্ডারফুল সাইট। তাহলে সুপারলেটিভ মোস্টের অর্থ যখন ভেরি বা খুব বেশি বোঝায় তখন আমরা কি করি না, দায়ের পরিবর্তে একে বসাই। যেমন হি স এ মোস্ট ওয়ান্ডারফুল সাইট, এখানে
এ মোস্ট মানে হলো এ ভেরি। এরপরে আর একটা সেন্টেন্স আমরা একটু নিয়ে নিই। দিস ইজ এ মোস্ট ইন্টারেস্টিং নভেল। এখানেও এ মোস্টের অর্থ হলো এ ভেরি। এবার আমরা এ এবং অ্যানের আরও বেশ কিছু ব্যবহার একটু শিখে নিই, এগুলো একটু শুনে নাও। যেমন এ ফিউ বুকস, এ লিটল হানি, এ গ্রেট মেনি সোলজার্স, a lot of books, a good many boys। আবার দেখো মেনির পরে এ অথবা অ্যান বসাতে পারি। মেনি এ ফ্লাওয়ার, মেনি অ্যান অ্যাডমায়ারার। তো সময় ধরে আমরা দেখলাম যে এ এবং অ্যান কোথায় কোথায় বসে। এবার অমিশন অফ ইনডেফিনিট আর্টিকেলস, কোথায় কোথায় এ অ্যান বসে না, সেরকম কিছু ইনস্ট্যান্স, সেরকম কিছু এক্সাম্পলস নিয়ে আলোচনা করব। যেমন প্লুরাল নাউন্স, ডগস, ক্যাটস। এ ডগস বলা যাবে না, এ ক্যাটস বলা যাবে না। তাহলে প্লুরাল নাউনের ক্ষেত্রে আমরা এ অথবা অ্যানকে ব্যবহার করি না। দ্য ডগস বলতে পারো, নির্দিষ্ট করে বলতে পারো, দ্য ক্যাটস বলতে পারো। এ এবং অ্যানকে কিছুতেই ব্যবহার করা যাবে না। তাহলে এটা গেল প্রথম ইনস্ট্যান্স যেখানে আমরা এ এবং অ্যানকে আমরা অমিট করছি, অমিশন হচ্ছে এখানে। এরপরে দেখব আনকাউন্টেবল নাউন্স, সেই সমস্ত নাউনগুলো যাদেরকে আমরা গুনতে পারি না, তাদের পূর্বে কিন্তু আমরা এ অথবা অ্যানকে বসাবো না। যেমন ওয়াটার, অয়েল, ব্রেড, আইস, কোল। এদের পূর্বে কিন্তু আমরা এ অ্যানকে বসাবো না, এ কোল আমরা করতে পারবো না। তাহলে এই সমস্ত আনকাউন্টেবল নাউন, এদের পূর্বে আমরা কখনোই এ অথবা অ্যানকে বসাবো না, ইনডেফিনিট আর্টিকেলকে বসাবো না। এরপরে দেখব নেমস অফ মিলস। যেমন উই হ্যাভ ডিনার অ্যাট 10 PM, উই হ্যাভ ডিনার। কখনোই এ বলবো না, উই হ্যাভ এ ডিনার, ভুল হয়ে যাবে। আই ইনভাইটেড হিম টু লাঞ্চ, আই ইনভাইটেড হিম টু লাঞ্চ। এবার আমরা দায়ের ব্যবহার শিখব। একজন ব্যক্তি বা বহু ব্যক্তি, একটি বস্তু বা একের অধিক বহু বস্তু, তাদেরকে আমরা নির্দিষ্ট করব, পার্টিকুলারাইজ করব। তাহলে নির্দিষ্ট করে বোঝাবার জন্য, এক বা একাধিক ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝাবার জন্য আমরা দা ব্যবহার করি। লুক অ্যাট দ্য বয় বা বয়েজ, একের বেশি বলেছিলাম। তাহলে এই যে ছেলেটি বা ছেলেগুলি, এদেরকে আমরা নির্দিষ্ট করে বোঝাবার জন্য দা এই ডেফিনিট আর্টিকেলের ব্যবহার করলাম। এর পরের ইউজটা আমরা দেখে নেব, যেখানে আমরা দেখব যে কোনো একটা নাউনকে আমরা প্রথমবার ইউজ করেছি, তখন কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমরা
এই যে ডেফিনিট আর্টিকেল দাকে ব্যবহার করছি না। যখন আমরা দ্বিতীয়বার সেই নাউনটাকে আবার রিপিট করছি তখন কিন্তু সেক্ষেত্রে কিন্তু তাকে নির্দিষ্ট করার জন্য, ডেফিনিট করার জন্য আমরা কিন্তু দা ব্যবহার করছি। চলো সেন্টেন্স লিখলে ব্যাপারটা ক্লিয়ার হবে। দেয়ার ইজ এ ট্রি, প্রথমবার আমরা উল্লেখ করলাম, সেই জন্য এ। দেয়ার ইজ এ ট্রি ইন দ্য মিডল of our garden, আমাদের বাগানের মাঝখানে একটা গাছ রয়েছে। দ্বিতীয়বার সেই ট্রিটাকে নিয়ে আবার বলছি। এবার কিন্তু আমরা তাকে পার্টিকুলারাইজ করার জন্য, ডেফিনিট করার জন্য কিন্তু আমরা দা বসাবো। দ্য ট্রি ইজ এ বানিয়ান, তাহলে গাছটাকে আমরা ডেফিনিট করে দিলাম, নির্দিষ্ট করে দিলাম। গাছটা কি গাছ? না বানিয়ান ট্রি। তাহলে প্রথমবার যখন উল্লেখ করছি আমরা কিন্তু ডেফিনিট করছি না, এ অথবা অ্যান বসাচ্ছি ওয়ার্ড অনুযায়ী, ইনিশিয়াল সাউন্ড অনুযায়ী। দ্বিতীয়বার যখন আবার তাকে আমরা ইন্ডিকেট করছি, দ্বিতীয়বার যখন তার কথাটাকে আবার বলছি, তখন কিন্তু তাকে আমরা ডেফিনিট করে দিচ্ছি। কি ব্যবহার করে? না দা ব্যবহার করে। এই ইউনিভার্সে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, এই প্রকৃতিতে যা কেবলমাত্র একটাই আছে, সেই রকম ইউনিক অবজেক্টকে বোঝাবার জন্য সেই নাউনের পূর্বে আমরা দা ব্যবহার করব। এটা তোমরা সবাই জানো। দ্য মুন, সবাই জানো তোমরা এটা। দ্য মুন, দ্য সান, দ্য স্কাই, দ্য আর্থ। তাহলে আমরা কি শিখলাম? না ইউনিক অবজেক্ট এই প্রকৃতিতে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, এই ইউনিভার্সে একটাই মাত্র আছে। যেমন দ্য আর্থ, দ্য সান, দ্য স্কাই, দ্য মুন, এইগুলো। এরপরে আমরা বেশ কিছু প্রপার নেমস, তাদের পূর্বে আমরা দায়ের ব্যবহারকে শিখে নেব। যেমন সিজ, সমুদ্র, তাদের নামের পূর্বে আমরা দা বসাবো। যেমন দেখো, দ্য আটলান্টিক, দ্য রেড সি, দ্য ইন্ডিয়ান ওশান, এইগুলো লেখো। দ্য আটলান্টিক, দ্য আটলান্টিক, দ্য রেড সি, দ্য ইন্ডিয়ান ওশান। তাহলে আমরা কি লিখলাম? দ্য আটলান্টিক, দ্য রেড সি, দ্য ইন্ডিয়ান ওশান, দ্য প্যাসিফিক, দ্য মেডিটেরিয়ান সি। এরপরে আমরা সমুদ্র ছেড়ে এরপরে রিভার্স, নদীর নামের পূর্বে আমরা দা বসাবো। যেমন দা গঙ্গা, দা ব্রহ্মপুত্র, দা নাইল, দা যমুনা। তো চলো লিখি। দা গ্যাঞ্জেস, দা নাইল, দা পদ্মা, দা গোদাবরী, কৃষ্ণা, দ্য নাইল, দ্য যমুনা। তাহলে আমরা কি শিখলাম? না রিভার্স, এর যে নাম, নদীর নামের পূর্বে আমরা দা বসাচ্ছি। এরপরে আমরা শিখে নেব যে চেনস অফ মাউন্টেন্স, পর্বতমালা, তাদের নামের পূর্বে আমরা দা বসাবো। যেমন দা হিমালয়াস, দা কারাকোরাম, দা আল্পস, দা বিন্ধ্যাস, এইগুলো। তো চলো লেখো। দ্য হিমালয়াস, দ্য কারাকোরাম,
দ্য আল্পস। তাহলে আমরা কি শিখলাম না, মাউন্টেন রেঞ্জেস, পর্বতমালা, এদের নামের পূর্বে আমরা দা বসাবো। মাউন্টেন রেঞ্জকে বোঝাবার জন্য তাদের নামের পূর্বে আমরা দা বসাবো, যেমন দা হিমালয়াস, দা কারাকোরাম লিখলাম, দা আল্পস লিখলাম আমরা, এইগুলো দা বিন্ধ্যাজ। এরপরে দ্বীপপুঞ্জ, দ্বীপপুঞ্জের নামের পূর্বে আমরা দা বসাবো, যেমন দা আন্দামানস, দা নিকোবরস, দা মালডিভিস, দা ফিলিপিন্স, এইগুলো। তো চলো লেখো দা আন্দামানস, দা নিকোবর, দা নিকোবরস। এরপর আমরা যে মরুভূমির নাম, সেই মরুভূমির নামের পূর্বে দা বসে, এই ব্যাপারটাকে এবার আমরা শিখে নেব, যেমন দা সাহারা, দা গোবি, দা থর, দা সাহারা, থর মরুভূমি, দা থর, দা গোবি। এবার আমরা প্লুরাল নেমস অফ কান্ট্রিজ, সেই সমস্ত দেশ যেগুলো দেখবে দেশের নামটা এস দিয়ে শেষ হয়েছে, প্লুরাল নেমস, যেমন দ্য নেদারল্যান্ডস। আর কি না, ইউনিয়ন অফ স্টেটস, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউকে, এদের নামের পূর্বে আমরা দা বসাবো। তো চলো আমরা লিখি দ্য নেদারল্যান্ডস, প্লুরাল নেম, দ্য নেদারল্যান্ডস, ইউনিয়ন অফ স্টেটস, দ্য ইউএসএ, দ্য ইউকে, এদের নামের পূর্বে আমরা দা বসাবো। নেমস অফ গালফস, উপসাগর, তাদের নামের পূর্বে আমরা দা বসাবো, তাদের নামের পূর্বে দা বসে, যেমন দ্য পার্সিয়ান গালফ, দ্য বে অফ বেঙ্গল। তো চলো লেখো দ্য পার্সিয়ান গালফ, দ্য বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর। হোলি বুকস, পবিত্র ধর্মগ্রন্থ, দা গীতা, দ্য বাইবেল, দ্য কোরআন, দ্য রামায়ণা, দ্য মহাভারতা। তাহলে পবিত্র ধর্মগ্রন্থের নামের পূর্বে আমরা দা বসাচ্ছি। নিউজ পেপার, দ্য টেলিগ্রাফ, দ্য আনন্দবাজার, দ্য স্টেটসম্যান। এরপরে আমরা দেখে নেব যে বিভিন্ন যে শিপ, জাহাজ, তাদের নামের পূর্বে আমরা দা বসাচ্ছি, যেমন দ্য টাইটানিক, দ্য টাইটানিক, দ্য এমভি নালন্দা। জাহাজের নামের পূর্বে আমরা দা বসাচ্ছি। নেমস অফ ট্রেনস, ট্রেনের নামের পূর্বে আমরা দা বসাবো, যেমন দ্য বোম্বে মেল, দ্য রাজধানী এক্সপ্রেস, দ্য গীতাঞ্জলি এক্সপ্রেস, দ্য বোম্বে মেল, দ্য কালকা মেল।
এইগুলো। তাহলে নেমস অফ ট্রেন্স, এদের নামের পূর্বে আমরা দা বসাচ্ছি। এরপরে দেখে নেব ফেমাস বিল্ডিংস, যেমন তাজমহল, তারপরে ধরো ভিক্টোরিয়া মেমোরিয়াল, কুতুব মিনার, এদের নামের পূর্বে আমরা দা বসাবো। তো চলো লেখো, দা তাজমহল, দা ভিক্টোরিয়া মেমোরিয়াল। তাহলে এগুলো কি ফেমাস বিল্ডিং? ফেমাস বিল্ডিং, বিখ্যাত বিল্ডিংয়ের নামের পূর্বে, স্মৃতিসৌধ, তাদের নামের পূর্বে আমরা দা বসাচ্ছি। যেমন দা তাজমহল, দা ভিক্টোরিয়া মেমোরিয়াল। এরপরে নেমস অফ ডিরেকশনস, যে বিভিন্ন দিকগুলো হয় না, যেমন নর্থ, সাউথ, এদের নামের পূর্বে আমরা দা বসাবো। ভীষণই সোজা, ভীষণই ইজি। গো টু দ্য নর্থ, দ্য নর্থ। দেন টার্ন টু দ্য সাউথ, দ্য নর্থ, দ্য সাউথ। তাহলে দিকের নামের পূর্বে আমরা দা বসাচ্ছি। এবার সমগ্র জাতি বোঝাতে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, যেমন ডগ, কাউ, এদের পূর্বে আমরা দা বসাবো। এর আগে আমরা এ এবং এর ব্যবহার শিখতে গিয়ে আমরা শিখেছিলাম যে সমগ্র জাতি বোঝাতে এ এবং এনকে ব্যবহার করা হয়। এখানে আমরা সমগ্র জাতি বোঝাতে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে সমগ্র জাতি বোঝাতে এখানেও আমরা দা ব্যবহার করব। যেমন দেখো, আগেও লিখেছি, এখনও লিখছি, দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিম্যাল। এখানে সমগ্র কুকুর জাতি, কুকুর শ্রেণীকে প্রতিনিধিত্ব করছে। সমগ্র জাতি বোঝাতে আমরা, এবং দেখো এটা সিঙ্গুলার এবং কাউন্টেবল নাউন, কারণ গোনা যাচ্ছে, কুকুরকে তুমি গুনতে পারো 1 2 3 4 5 6 করে। তাহলে সিঙ্গুলার হতে হবে, কাউন্টেবল নাউন হতে হবে। তখন সমগ্র জাতি বোঝাতে আমরা সেক্ষেত্রে সেই সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে দা বসাবো। দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিমাল, দ্য কাউ is a useful animal. The cow is a useful animal. এবার দায়ের আমরা একটি ইন্টারেস্টিং ইউজ নিয়ে আলোচনা করব, একটি ইন্টারেস্টিং ইউসেজ দেখব। যেমন দ্য ফ্রেঞ্চ are industrious, পরিশ্রমী। আবার লেখো, ফ্রেঞ্চ is a rich language. তাহলে দুটো সেন্টেন্স দেখো আমরা লিখলাম ফ্রেঞ্চ দিয়ে। প্রথম সেন্টেন্সটা হচ্ছে দ্য ফ্রেঞ্চ আর ইন্ডাস্ট্রিয়াস, ইন্ডাস্ট্রিয়াস মানে হচ্ছে পরিশ্রমী। আর দ্বিতীয় সেন্টেন্স লিখলাম, দা কিন্তু আমরা দিলাম না, কি লিখলাম, ফ্রেঞ্চ ইজ আ রিচ ল্যাঙ্গুয়েজ। তাহলে প্রথম সেন্টেন্সে দা আছে, দ্বিতীয় সেন্টেন্সে দা নেই। এখানে এই ফ্রেঞ্চ কাকে বোঝাচ্ছে? এখানে ফ্রেঞ্চ কাকে বোঝাচ্ছে না, রেসকে বোঝাচ্ছে, ফ্রেঞ্চ জাতটাকে বোঝাচ্ছে। তাহলে ফরাসি জাতি তারা পরিশ্রমী। দ্বিতীয় সেন্টেন্সে দেখো দা নেই, দাকে অমিট করেছি, তখন কিন্তু এটা ফ্রেঞ্চ এই ওয়ার্ডটা কিন্তু কোনো নেশন বা রেসকে ইন্ডিকেট করছে না, তখন এটা কি করছে না, ল্যাঙ্গুয়েজ।
ভাষাকে ইন্ডিকেট করছে, ভাষাকে বোঝাচ্ছে, ফরাসি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটাকে বোঝাচ্ছে। তাহলে দা বসালাম, তখন সেটা নেশন বা রেসকে ইঙ্গিত করছে, ইন্ডিকেট করছে। যেমন দ্য ইংলিশ আর ইন্ডাস্ট্রিয়াস, ইংরেজ জাতিকে বোঝাচ্ছে। দ্য ফ্রেঞ্চ আর ইন্ডাস্ট্রিয়াস, ফ্রেঞ্চ ফরাসি জাতিকে বোঝাচ্ছে। এবার দাটাকে তুলে নিলাম, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, দাটাকে তুলে দিলাম, তখন কিন্তু ইংলিশ কিন্তু ভাষা হয়ে গেল। বেঙ্গলি ইজ আ রিচ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তখন সেটা ল্যাঙ্গুয়েজকে বোঝাবে। এরোপ্লেনের নামের পূর্বে দা বসবে, যেমন দ্য এয়ার বাস ইন্ডিয়া, দ্য ডাকোটা। রিলিজিয়াস ক্লাস, ধর্মীয় সম্প্রদায়, যেমন দ্য হিন্দুজ, দা বসিয়ে দেবে। দ্য মুসলিমস। কেউ যখন কোনো বাদ্যযন্ত্র বাজাবে, তখন সেই বাদ্যযন্ত্রের নামের পূর্বে আমরা দা বসাবো, যেমন দ্য ভায়োলিন, দ্য ফ্লুট, দ্য সিতার। বাদ্যযন্ত্র বাজাতে হবে, কিন্তু সেই সময় আমরা দা বসাবো, না হলে বসাবো না। এবার বিখ্যাত ঐতিহাসিক ঘটনা, তাদের পূর্বে আমরা দা বসাবো, যেমন দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, হিস্টোরিক্যাল ইভেন্ট, ফ্রেঞ্চ রেভলিউশন, the first world, প্রথম বিশ্বযুদ্ধ, the second world war, the French Revolution। তাহলে হিস্টোরিক্যাল ইভেন্ট, এদের যে নামটা হয় সেই নামের পূর্বে আমরা দা বসাবো, যেমন দ্য ব্যাটল অফ ওয়াটারলু। এরপরে যে হিস্টোরিক্যাল ডায়নাস্টিগুলো রয়েছে, প্রখ্যাত বিখ্যাত যে ডায়নাস্টি, যেমন দ্য মুঘল ডায়নাস্টি, দ্য ব্রিটিশ এম্পায়ার, তো লেখো দ্য মুঘল ডায়নাস্টি। তারপরে যে বিভিন্ন এজগুলো হয়, যেমন দেখো দ্য ভিক্টোরিয়ান এজ, দ্য ভিক্টোরিয়ান এজ, দ্য রোমান্টিক এজ, দ্য এলিজাবেথান এজ। এরকম যে হিস্টোরিক্যাল এজগুলো রয়েছে তাদের নামের পূর্বে আমরা দা বসাবো। এবার যে মর্যাদা সম্পন্ন যে পোস্টগুলো, দ্য চিফ জাস্টিস, দ্য অ্যাটর্নি জেনারেল, আর যে অ্যাওয়ার্ডগুলো, যেমন দেখো দ্য নোবেল প্রাইজ, দ্য নোবেল প্রাইজ অ্যাওয়ার্ডের নামের পূর্বে আমরা দা বসাবো। এবার আমরা কিছু নাউনের পূর্বে দা বসাবো পেশা, প্রফেশনকে নির্দেশ করার জন্য। হি জয়েন্ট দ্য চার্চ, এখানে তার যাজকের পেশাকে আমরা বোঝাচ্ছি। হি জয়েন্ট দ্য বার। আইনজীবী পেশায় তিনি প্রবেশ করেছেন, সেইটাকে বোঝানোর জন্য আমরা এখানে দা ব্যবহার করলাম। হি জয়েন্ট দ্য চার্চ, যাজকের বৃত্তি, কাজ তিনি, পেশা তিনি গ্রহণ করলেন। হি জয়েন্ট দ্য বার, আইনজীবী পেশায় তিনি যোগ দিলেন।
এরপরে অর্ডিনাল নাম্বারের পূর্বে দা আমরা বসাবো, দেখব ক্রমবাচক সংখ্যার পূর্বে দা বসে, যেমন দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড, দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড, দ্য থার্ড, দ্য 23rd জানুয়ারি। তাহলে অর্ডিনাল নাম্বারের পূর্বে আমরা দা বসাচ্ছি। এবার আমরা দেখে নেব যে কোনো প্রদেশের নামের যদি কোনো বর্ণনামূলক ভৌগোলিক অর্থ থাকে, নেমস অফ এ প্রভিন্স হ্যাভিং এ ডেসক্রিপটিভ জিওগ্রাফিক্যাল মিনিং থাকতে হবে তার, অর্থাৎ কোনো প্রদেশের একটা নাম থাকবে যার মধ্যে কিন্তু তার যে একটা ভৌগোলিক অর্থ সেটা কিন্তু প্রকাশিত হবে। ডেসক্রিপটিভ জিওগ্রাফিক্যাল মিনিং থাকতে হবে, বর্ণনামূলক ভৌগোলিক অর্থ থাকতে হবে। যেমন দ্য পাঞ্জাব, পঞ্চ নদের সমাহার, দ্য ডেকান। তো চলো লেখো। আমরা এত সময় ধরে আলোচনা করলাম যে কোথায় কোথায় দা বসে। এইবার আমরা দেখে নেব যে কোন কোন ক্ষেত্রে দা বসবে না, দা বসে না। যেমন ধরো অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ দাও, যেমন কাইন্ডনেস, যেমন হেলথ, লাভ, লাস্ট, ভাইস। এই সমস্ত অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কিন্তু দা বসবে না। যেমন হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। যদি এখানে দা দিয়ে দাও তাহলে ভুল হবে। তাহলে আমরা কি শিখলাম না, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আমরা দা বসাবো না। কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু, কাইন্ডনেস, কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু, কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু। এখানে যদি দা বসিয়ে দাও তাহলে ভুল হবে। অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আমরা দা বসাবো না। কিন্তু যদি এইভাবে বলি দ্য কাইন্ডনেস অফ বিদ্যাসাগর, দ্য কাইন্ডনেস অফ বিদ্যাসাগর, দ্য কাইন্ডনেস অফ বিদ্যাসাগর, বিদ্যাসাগর, তার যে দয়াদ্রতা। তাহলে এখানে কিন্তু আমরা পার্টিকুলারাইজ করছি, এখানে কিন্তু আমরা নির্দিষ্ট করে বুঝিয়ে দিচ্ছি যে বিদ্যাসাগর মহাশয়ের যে কাইন্ডনেস, তখন কিন্তু আমরা দা বসাবো। দ্য কাইন্ডনেস অফ বিদ্যাসাগর অ্যাট্রাক্টস মি ভেরি মাচ, তখন কিন্তু আমরা দা বসাবো। মেটেরিয়াল নাউনের পূর্বে কিন্তু দা বসে না। মেটেরিয়াল নাউন কোনগুলো তোমরা জানো, গোল্ড, সিলভার, আয়রন, কটন, তারপরে কোল। যেমন ধরো একটা সেন্টেন্স নাও, কটন কটন গ্রোজ ইন ইন্ডিয়া, কটন গ্রোজ ইন ইন্ডিয়া। এর পূর্বে যদি দা বসাতে যাও তাহলে হবে না। যেহেতু এটা ম্যাটেরিয়াল নাউন সেহেতু এর পূর্বে দা বসাবো না। কিন্তু সেই একই কথা যদি আমরা পার্টিকুলারাইজ করি তাহলে কিন্তু সেই রেফারেন্সে, সেই
প্রাসঙ্গিকতা অনুযায়ী আমরা যদি পার্টিকুলারাইজ করি, আমরা যদি নির্দিষ্ট করে দিই, তাহলে কিন্তু দা বসাতে হবে। দ্য কোল অফ ঝরিয়া বার্নস ওয়েল। তাহলে ঝরিয়ার যে কোল, সেটাকে আমরা নির্দিষ্ট করে দিচ্ছি, পার্টিকুলারাইজ করছি। সেই জন্য আমরা এখানে কোল মেটেরিয়াল নাউন হলেও যেহেতু তাকে আমরা নির্দিষ্ট করছি, যেহেতু তাকে আমরা পার্টিকুলারাইজ করে দিচ্ছি, সেই জন্য আমরা দা বসাচ্ছি। এবার আমরা দেখে নেব যে আরও কোন কোন ক্ষেত্রে দায়ের অমিশন ঘটে, দাটাকে আমরা অমিট করি। নেমস অফ পার্সনস, দা অমল হয় না, দা বিমল হয় না, দা কমল হয় না, দা সুমন হয় না, এটা তোমরা সবাই জানো। নেমস অফ সিটিজ টাউনস, দা কলকাতা করলে হবে না, দা লন্ডন করলে হবে না, দা বারাসাত করলে হবে না। স্টেটস, দা ওয়েস্ট বেঙ্গল করলে হবে না, দা ওড়িশা করলে হবে না। কান্ট্রিজ, ইন্ডিয়া ইজ মাই মাদারল্যান্ড, ইন্ডিয়া ইজ মাই মাদারল্যান্ড, ইন্ডিয়া ইজ মাই মাদারল্যান্ড। যদি দা করি তাহলে ভুল হবে। নেমস অফ কান্ট্রিজ, দেশের নামের পূর্বে আমরা কখনোই দা বসাবো না। দা ইন্ডিয়া হয় না, দা আফগানিস্তান হয় না, দা পাকিস্তান হয় না, দা শ্রীলঙ্কা হয় না, দা বাংলাদেশ হয় না। বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড, দা বাংলাদেশ করলে কিন্তু ভুল হবে। এয়ারপোর্টস, স্ট্রিটস, যেমন স্ট্রিট, কলেজ স্ট্রিট, কলেজ স্ট্রিট, এর নামের পূর্বে কিন্তু আমরা দা বসাবো না, দা কলেজ স্ট্রিট হয় না। অ্যাভিনিউ, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, সেন্ট্রাল অ্যাভিনিউ, এদের পূর্বে কিন্তু আমরা, অ্যাভিনিউর নামের পূর্বে কিন্তু আমরা দা বসাবো না। আমরা আগে শিখেছিলাম যে মাউন্টেন রেঞ্জেস, দা হিমালয়াজ, দা কারাকোরাম, সেগুলো ছিল পর্বত শ্রেণী। এবার বলা হচ্ছে সিঙ্গল মাউন্টেন, একটি মাত্র পর্বত, যেমন মাউন্ট এভারেস্ট। এর পূর্বে কিন্তু আমরা দা বসাবো না। মাউন্ট আবু, তাহলে সিঙ্গল মাউন্টেনের ক্ষেত্রে আমরা দা বসাচ্ছি না, তার পূর্বে দা বসাচ্ছি না। আগে আমরা পড়েছিলাম দা আন্দামানস। এবার দেখব যে সিঙ্গল আইল্যান্ড, একটি মাত্র দ্বীপ, যেমন সিসিলি, জাভা, একটি মাত্র দ্বীপ হলে তার পূর্বে কিন্তু আমরা দা বসাচ্ছি না। লেক, লেক চিল্কা, চিল্কার পূর্বে কিন্তু আমরা দা বসাবো না। লেক সাম্বার, সম্বর হ্রদ, এদের নামের পূর্বে কিন্তু আমরা দা বসাচ্ছি না। স্কুল, কলেজ, চার্চ, বেড, হসপিটাল, মার্কেট, প্রিজন। আচ্ছা, এই যে ওয়ার্ডগুলো বলা হলো, দেখো এই যে নামগুলো, এদের এক একটা উদ্দেশ্যে এইগুলোকে আমরা ব্যবহার করে থাকি। স্কুলটাকে আমরা কোন উদ্দেশ্যে জেনে থাকি, স্কুল কলেজকে, যে এখানে আমরা পাঠ নিতে যাই, পড়াশোনা করতে যাই। চার্চ, চার্চে আমরা কি করতে যাই? প্রেয়ার করতে যাই, প্রে করতে যাই। বেড, বিছানাতে আমরা ঘুমোতে যাই। হসপিটালে আমরা ট্রিটমেন্ট নিতে যাই। মার্কেটে আমরা কি করতে যাই? সেল অর বাই, আমরা বিক্রি করতে যাই অথবা কিনতে যাই। আর প্রিজনে মানুষ অপরাধী হয়ে জেল খাটতে যায়। তাহলে এদের কিন্তু এক একটা উদ্দেশ্য আছে, একটা পারপাসের জন্য এদেরকে আমরা জানি। তাই এদেরকে, এদের যে পারপাস, সেই উদ্দেশ্যে যদি ব্যবহার করা হয়, তাহলে এদের পূর্বে আমরা দা বসাবো না। যেমন হি ইজ গোয়িং টু স্কুল,
হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে, অর্থাৎ সে স্কুলে পড়াশোনা করতে যাচ্ছে। হি ইজ গোয়িং টু কলেজ, কলেজে যাচ্ছে, অর্থাৎ সে পড়াশোনা করতে যাচ্ছে। হি ইজ গোয়িং টু চার্চ, হি ইজ গোয়িং টু চার্চ, তাহলে এখানে সে কি করতে যাচ্ছে? টু প্রে, প্রার্থনা করতে যাচ্ছে। চার্চকে, গির্জাকে আমরা কি জন্য জানি? না, প্রার্থনা করার জন্য জানি, ঈশ্বরকে ডাকতে যাই আমরা সেখানে। তাহলে টু প্রে, হি ইজ গোয়িং টু চার্চ, যখনই দা বসাচ্ছি না, কোনো আর্টিকেল আমরা দিচ্ছি না এর পূর্বে, তখন এর অর্থ হয়ে যাচ্ছে, এর যে স্বাভাবিক অর্থ, এর যে সাধারণ অর্থ, উদ্দেশ্য যে প্রার্থনা করা, সেটাই এখানে বোঝাচ্ছে। হি ওয়েন্ট টু বেড, বিছানাতে গিয়েছিল, অর্থাৎ টু স্লিপ, ঘুমোতে গিয়েছিল। এটাই এই সেন্টেন্সের অর্থ। হি ওয়েন্ট টু হসপিটাল, অর্থাৎ ফর ট্রিটমেন্ট, ট্রিটমেন্টের জন্য, চিকিৎসার জন্য গিয়েছিল। হি ইজ গোয়িং টু মার্কেট, মার্কেটে যাচ্ছে, তাহলে সেখানে সে কী করতে যাচ্ছে? হয় কিনতে, কেনাকাটা করতে যাচ্ছে, অথবা জিনিসপত্র বিক্রি করতে যাচ্ছে। হি ওয়েন্ট টু প্রিজন, তাহলে কারাগারে গেছে, অর্থাৎ জেল খাটতে গেছে। এবার হি ইজ গোয়িং টু দ্য স্কুল টু সি দ্য হেডমাস্টার, হি ইজ গোয়িং টু দ্য স্কুল, যখনই দা বসিয়ে দিলাম, তাহলে সে কিন্তু আর পড়াশোনা করতে যাচ্ছে না, সে হেডমাস্টার মহাশয়কে দেখতে যাচ্ছে। টু দ্য চার্চ যদি করি, তাহলে আর প্রেয়ারের উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে না, হয়তো চার্চটাকে সে দেখতে যাচ্ছে, চার্চের আশেপাশে ঘুরতে যাচ্ছে। হি ইজ গোয়িং টু দ্য মার্কেট, মার্কেটে গেছে, এখানে কিন্তু কেনাকাটার কোনো উদ্দেশ্য নেই, বা বিক্রি করারও কোনো উদ্দেশ্য নেই, অন্য কোনো উদ্দেশ্য নিয়ে সে গেছে। হি ইজ গোয়িং টু দ্য হসপিটাল, উই ওয়েন্ট টু দ্য হসপিটাল, দ্য হসপিটাল করে দিচ্ছি, তখন কিন্তু আমরা সেখানে ট্রিটমেন্টের উদ্দেশ্যে যাচ্ছি না, অন্য কোনো উদ্দেশ্যে যাচ্ছি, হয়তো বিল্ডিংটাকে রিপেয়ার করতে যাচ্ছি, হয়তো বিল্ডিংটা দেখতে যাচ্ছি। তাহলে অন্য উদ্দেশ্যে ব্যবহৃত হবে যখন, তখন আমরা দা বসাবো, আর এদের যে মেন উদ্দেশ্য, সেই পারপাসে যদি এদেরকে ব্যবহার করা হয়, তখন আমরা দা বসাবো না এদের পূর্বে। আশা করি ব্যাপারটা বুঝতে পারলে। ম্যান, ওম্যান, ফাদার, মাদার, আঙ্কেল, আন্ট, বেবি, এদের পূর্বে আমরা দা বসাবো না। যেমন ম্যান ইজ মোর্টাল, মানুষ মরণশীল, দা ম্যান করলে কিন্তু ভুল হয়ে যাবে। ফাদার ইজ অ্যাংরি, দা ফাদার করতে পারবো না। আঙ্কল ইজ কামিং, দা আঙ্কল করলে ভুল হয়ে যাবে। বেবি ইজ ক্রাইং, আন্ট ইজ কুকিং, তাহলে ম্যান, ওম্যান, ফাদার, মাদার, আঙ্কল, আন্ট, বেবি, এদের পূর্বে আমরা দা বসাবো না। কিন্তু যদি বলি, এটা একটু দেখো তো, দ্য মাদার ইন হার, এখানে দা মাদার বলতে মাদারলি ফিলিংস, মায়ের যে মমত্ব, মায়ের যে মমতা, সেটাকে বোঝানো হচ্ছে। দ্য মাদার ইন হার, অর্থাৎ মাদারলি ফিলিংসকে এখানে বোঝানো হচ্ছে। বিভিন্ন রকম গেমসের নাম, খেলার নামের পূর্বে, মিলস, খাবার সংক্রান্ত নামের পূর্বে দা কিন্তু বসে না। দা ফুটবল হয় না, দা ক্রিকেট হয় না,
দা ব্যাডমিন্টন হয় না, দা হকি হয় না, দা টেনিস হয় না। আবার খাবার সংক্রান্ত নাম মিলস, ডিনার, ব্রেকফাস্ট, লাঞ্চ, এদের নামের পূর্বে, এই নামগুলোর পূর্বে কিন্তু আমরা দা বসাই না। দিনের নামের পূর্বে দা মানডে হয় না, দা টিউসডে হয় না, দা থার্সডে হয় না। মান্থস, ইন দা আগস্ট হয় না, ইন দা জানুয়ারি হয় না। কি করব? ইন আগস্ট। কি করব? ইন মে। ইন দ্য জুন করব না। যেমন সিজন, ইন সামার, ইন দ্য সামার করব না। ইন স্প্রিং, ইন উইন্টার, ইন দ্য উইন্টার করব না। ফেস্টিভ্যালস, যেমন নিউ ইয়ার্স ডে, দ্য ক্রিসমাস, দা হবে না। তাহলে ফেস্টিভ্যালের নামের পূর্বে আমরা দা বসাই না। দিনের নামের পূর্বে মান্থস, মাসের নামের পূর্বে সিজনস, ঋতুর নামের পূর্বে, ফেস্টিভ্যালসের নামের পূর্বে আমরা দা বসাই না। ডন, ডাস্ক, টুয়াইলাইট, নাইট, এদের পূর্বে আমরা দা বসাই না। ডিজিজ, অসুখের নামের পূর্বে আমরা দা বসাই না। যেমন হি হ্যাজ বিন suffering, he has been suffering from fever, from the fever করব না, ভুল হয়ে যাবে। হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার। একই রকমভাবে কলেরার পূর্বে যদি তুমি দা বসিয়ে দাও, ভুল হয়ে যাবে। ডিসেন্ট্রি, এই ওয়ার্ডের পূর্বে, এই নামের পূর্বে যদি দা বসিয়ে দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। রিপিটেশন অফ আর্টিকেল, আমরা আমাদের ভিডিও লেকচারের শেষের দিকে এসে গেছি। একটা সেন্টেন্স নেই, চলো তাহলে আমরা বুঝতে পারবো ব্যাপারটা কি। দ্য হেডমাস্টার and the secretary, the headmaster and the secretary are coming. The headmaster and the secretary, দেখো হেডমাস্টার এই নাউনের পূর্বে দা বসিয়েছি, সেক্রেটারি এই নাউনের পূর্বে দাকে রিপিট করলাম। তাহলে দুবার দা বসিয়েছি। সহজভাবে বললে এইভাবে বোঝার চেষ্টা করবে যে দুবার বসালে দুজন মানুষ, একবার বসালে একজন। এখানে দেখো দুবার বসিয়েছি দা হেডমাস্টার, আবার বলেছি দা সেক্রেটারি, দুবার দাকে ব্যবহার করেছি। সোজাভাবে বুঝবে যে দুবার ব্যবহার করেছি, তার মানে এরা দুজন আলাদা আলাদা ব্যক্তি। হেডমাস্টারের নাম যদি অমল হয়, সেক্রেটারির নাম তাহলে কিন্তু সুমন, একই ব্যক্তি কিছুতেই নয়। আবার আমরা দ্বিতীয় দাটাকে তুলে দিচ্ছি, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, তখন আর হবে না, ইজ হবে। তাহলে দেখো এখানে একবার আর্টিকেলকে ব্যবহার করেছি, আর্টিকেলকে আমরা কিন্তু রিপিট করিনি। একবার বসিয়েছি দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ইজ কামিং। তাহলে হেডমাস্টার যদি অমল হন তাহলে সেক্রেটারিও কিন্তু অমল, একই ব্যক্তিকে বোঝানো হচ্ছে। তাহলে আমরা কি বুঝলাম? সহজভাবে যদি বুঝি যে একবার দা বসিয়েছি একজন ব্যক্তি, দুবার দা বসিয়েছি দুজন আলাদা আলাদা ব্যক্তি। আবার চলো
এই একই পয়েন্টকে আর একটু ক্লারিফাই করি। হি হ্যাড এ ব্ল্যাক অ্যান্ড এ রেড ডগ। হি হ্যাড এ ব্ল্যাক অ্যান্ড এ রেড ডগ। তাহলে দেখো, এ বসালাম, এই আর্টিকেলকে আবার রিপিট করলাম, একে দুবার বসিয়েছি। তাহলে আগেরই সূত্র, যে দুবার ব্যবহার করব দুজন আলাদা আলাদা ব্যক্তি বা প্রাণী হয়ে যাবে। তাহলে হি হ্যাড এ ব্ল্যাক ডগ, ব্ল্যাক ডগ টমি ধরো তার নাম, কালো কুকুর আলাদা, আবার দেখো এ বসিয়েছি, আবার একবার বসিয়েছি, তার মানে রেড ডগ এ কিন্তু আলাদা, এর নাম হচ্ছে জেমি। তাহলে দুবার বসিয়েছি, এখানে একবার বসিয়েছি, এর জন্য একটা কুকুর হয়ে গেছে, আবার আর একবার বসালাম, এর জন্য আরেকটা কুকুর হয়ে গেল। আবার যদি হি হ্যাড এ ব্ল্যাক অ্যান্ড রেড ডগ, তাহলে কিন্তু তার একটা কুকুর ছিল, যে কুকুরটার গায়ে ব্ল্যাক কালারও ছিল আবার রেড কালারও ছিল। হি হ্যাড এ ব্ল্যাক অ্যান্ড রেড ডগ, এখানে একটা কুকুরকে বোঝাচ্ছে। হি ইজ আ বেটার স্টেটসম্যান দ্যান এ ফিলোসফার। দেখো, এ একবার বসিয়েছি, আবার একে রিপিট করেছি, তাহলে দুবার বসেছে, তাহলে দুজন আলাদা ব্যক্তি। আবার ধরো এটাকে যদি মুছে দিই, এটাকে রাখলাম না, সি ইজ এ বেটার স্টেটসম্যান দ্যান ফিলোসফার, তাহলে একই ব্যক্তিকে বোঝাচ্ছে। তার নাম যদি সীমা হয়, তাহলে এখানে একজন ব্যক্তিকেই বোঝানো হচ্ছে। তাহলে আমরা খুব সহজভাবে যদি মনে রাখতে চাই, যে দুবার আর্টিকেল ব্যবহার করব দুজন আলাদা আলাদা ব্যক্তি বা প্রাণী হয়ে যাবে, একবার ব্যবহার করব একজন ব্যক্তি বা প্রাণী হবে।